আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দাঁড়াও, কোথাও যাবে না তুমি? তার কথায় দাঁড়িয়ে পড়ে সে ইউসার হাত ধরে আমার সামনে নিয়ে এসে কড়া স্বরে ওকে বলল, বড়দের সাথে এসব কেমন ব্যবহার করছিস তুই? সরি বল, এখন এই সরি বল তোর খালামণিকে। আমি বাধা দিতে চাইলাম ইসি আপুকে, ফলে আমার দিকে তাকিয়েও চোখ রাঙানি দিল সে। ওইদিকে ইউসা মাথা নিচু করে ফুপিয়ে উঠল, বলতে লাগলো, কেন সরি বলবো আমি? এই সব কিছু ওর জন্য হচ্ছে, ও ভালো না। তুই বেশি জানিস। কে তোকে বলেছে এসব? এতটুকু বাচ্চা হয়ে এত বড় কথা তুই কোথায় শিখেছিস ইউসা? ইসাপুর গলায় রাগের সাথে বিস্ময় ভাব ফুটে উঠল। ফুপির রাগ দেখে ইউসা মাথাটা আরো নিচু করে ফেললো, বিড়বিড় করে বলল, আমি জানি, বাবা বলেছিল আমাকে। মেজো ভাই? বিষয়ে কথা বলতেই যেন ভুলে গেল ইসি আপু। পাশে থেকে ওনার হাজবেন্ড এগিয়ে এলেন। এবার ইউসাকে টেনে নিতে নিতে নরম গলায় বললেন, আহ ইতিশা, এটা হাসপাতাল, এখানে এইসব না করলেই নয়। ওনার কথায় আপু স্বাভাবিক হলো, কিন্তু ইউসার হাত ছাড়লো না। ওকে বাধ্য করলো সরি বলতে। আমি আর দাঁড়ালাম না, পুনরায় করিডোরে চলে গেলাম। আবার জ্ঞান না ফেরা পর্যন্ত ওখানেই বসে থাকার সিদ্ধান্ত নিলাম আমি। কিছুটা সময় অতিবাহিত হলো ওভাবেই বসে বসে। একসময় ইসি আপু আমার পাশে এসে বসলো। তার উপস্থিতি অনুভব করে আমি উঠে যেতে চাইলাম, তার মধ্যে হঠাৎ তার কথা শুনে থেমে গেলাম আমি। মেয়ে, তুমি এসেছিলে কেন আমাদের জীবনে? এসেছিলে যখন, তারপর হুট করে হারিয়ে গেলে কেন? তুমি কি জানো, তোমার হারিয়ে যাওয়ার সাথে সাথে আমার ভাইয়ের জীবনের সমস্ত রঙও হারিয়ে গেছে? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ইসি আপুর পানে চাইলাম। সেও মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো, মিনিট খানেক তাকিয়ে থাকলো, তারপর কিছু না বলে না শুনে উঠে চলে গেল। আমি বোকার মতো তার গমন পথে তাকিয়ে অনুভব করার চেষ্টা করলাম তার কথাটা। দুপুরের একটু পরে জ্ঞান ফিরল আবার। ইসি আপুরা ওর সাথে দেখা করে ইউসাকে নিয়ে চলে গেল। আমি একা রইলাম আপার কাছে। এর মাঝে ইন্তিশার তানজিম ভাইয়ার দ্বারা ফোন পাঠালো আমার কাছে। কিছুক্ষণ পর পর কল করছিল আর আপডেট নিয়েছিল। থেরাপি নেওয়ার পর আপার শরীর বেশ দুর্বল লাগছিল। বেশ কয়েক ঘন্টার ব্যবধানে তার চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেল, চোখ মুখ শুকিয়ে যা তা অবস্থা। আমি আপার পাশে ধীর গলায় গল্প করছিলাম ওর সাথে বসে। আমাদের শৈশবের স্মৃতি রোমন্থন করে ওর মনটা ভালো করার চেষ্টা করছিলাম। কথা বলতে বলতে ও সত্যি প্রফুল্ল হয়ে গেল। একসময় নিজেই ওর ছোটবেলাকার গল্প শোনাতে লাগলো। গল্পের এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, তোর যে এত বড় অসুখ করেছে আপা, জানাওনি তো আমাকে? একটাবার জানালে কি হতো? তোকে যে জানাবো খুঁজে পেতাম কোথায়? আমি জানি আপা, তোমরা টাইম টু টাইম আমার খবর রাখতে। আমার কথা শুনে আপা হাসলো, কি যেন চিন্তা করে বলল, আমার হাতে সময় অনেক কম নীরদ। জানি না কতদিন আর আছি তোদের মাঝে, তবে আজ একটা অনুরোধ করব তোকে। আমার ছেলেটাকে তুই দেখে রাখিস নীরদ। ওকে মায়ের আদরে বড় করিস, ওকে ওর বাবার মতো অমানুষ হতে দিস না। কথা দে, আমার ছেলের দায়িত্ব তুই নিবি। আমার দিকে হাত বাড়িয়ে দিল আপা। আমি দুই হাতের মুঠোয় ওর হাতটা আগলে ধরে বললাম, কথা দিলাম আপা, নিজের সবটা দিয়ে আগলে রাখবো ওকে, ওর মা হয়ে উঠবো আমি। আপা মৃদু হাসলো। বললাম তো ইউসার মা হয়ে উঠবো, কিন্তু আমি ধারণাও করতে পারছি না কাজটা কতখানি কঠিন হতে পারে। আমি আজ খুব খুশি নীরদ। আমার জীবনে আর কোনো অপ্রাপ্তি নেই। এই স্বল্প সময়ের জীবনে আমি একটা বিরাট বড় কাজ করেছি। কি করেছি জানতে চাস? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে চাইলাম। মুখের হাসি বজায় রেখে আপা বলল, এক নরপিশাচকে ওর প্রাপ্য শাস্তিটা দিয়েছি, যে একদিন আমার জীবনটাকে পৃথিবীর বুকে নরক সম করে তুলেছিল, আমার বেঁচে থাকা দুঃসহনীয় করে দিয়েছিল, আমার মেয়ে সম বোনের গায়ে ওর নোংরা হাতগুলো দিয়ে স্পর্শ করেছিল। ওই জানোয়ারটাকে একদিন আমি নিজ হাতে শাস্তি দিতে পেরেছি। এই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমার এটাই। আপা, নীরদ, কখনো তরল নাইট্রোজেন দেখেছিস? খুব আগ্রহ নিয়ে জানতে চাইলো আপা। আমি দুই দিকে মাথা নেড়ে না বোঝালাম। ওর চোখ জোড়া চকচক করছে, বিজ্ঞের মতো বলে উঠলো, আমি দেখেছি, একদম পানির মতো টলটলে। পানি আর নাইট্রোজেন পাশাপাশি রাখলে তুই চিনতেই পারবি না কোনটা কি। তুমি কি নাইট্রোজেন দিয়ে দুলাভাইকে? আমি কথা সম্পূর্ণ করলাম না। আপার হাসি গাঢ় হলো। আমাকে মারার জন্য নিয়ে এসেছিল, কিন্তু তার আগেই
ওর পরিকল্পনা জেনে গেছিলাম আমি। কি অদ্ভুত না? মারার অস্ত্র এক, পরিকল্পনাও এক, শুধু মৃত্যুটা অন্য কারো। প্রচলিত একটা কথা আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়তে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। দেখ, কথাটা সত্যি হলো। কিভাবে করলে এটা আপা? বেশি কষ্ট করতে হয়নি রে আমাকে। অস্ত্র তো এনেই রেখেছিল, আমি শুধু কোন এক বাহানায় ওর শরীরে ছুঁয়ে দিয়েছি, ব্যাস। বুঝতেও পারিনি। এত বড় অপরাধ কেন করলে তুমি? অপরাধ? কোনো অপরাধ নয় নীরদ, এটাই প্রাপ্য ছিল ওর। আমি ছাড়া এত যন্ত্রণাদায়ক মৃত্যু কেউ দিতে পারতো না ওই নরপিশাচটাকে। কি করতে বাকি রেখেছিল বলতে পারিস? আমাদের জীবনটাকে নরক বানিয়েই ছেড়েছিল। ওদিকে ওর আপন ভাই ইন্তিশার, ওর সাথেও তো অন্যায় করেছিল। মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল ওকে, শুধুমাত্র ওর এই গর্হিত কাজের জন্য আম্মা স্ট্রোক করে মারা গেলেন। আমরা একা হয়ে গেলাম। চোখে মুখে ঘৃণা ফুটিয়ে বলল আপা। এহতেশামের অপরাধের আসলে কোনো শেষ নেই নীরদ। এত বেশি অপরাধ করে ফেলেছিল, আমি আটকাতে পারিনি নিজেকে। অনেক অন্যায় তো সহ্য করেছি, সময় যখন এলো অন্যায়কে সমূলে বিনাশ করার, তখন পিছপা হবে কেন? কেউ কি জানে তুমি দুলাভাইকে? ভিতর তটস্থ হয়ে জিজ্ঞেস করলাম আমি। আপা আমার মুখের দিকে তাকালো। ভয় পাচ্ছিস? ভয়ের কিচ্ছু নেই, কেউই জানে না। এহতেশামের মৃত্যুর কারণ শুধু একাই জানতো, কাউকে জানানোর সুযোগ পাইনি। তার আগেই শব্দ করে হাসতে লাগলো আপা। এক মনে হাসতে হাসতে কখন ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে বুঝতেই পারলাম না আমি। আমি অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলাম আপাকে। ভালোবাসা খুব অদ্ভুত জিনিস না? সহজ সরল মানুষের মনটাকে কখন কঠিন পাথরে পরিণত করে দেয় কেউ বলতেই পারে না। আমার আপা নরম সরম নিরীহ, তার কখনো এই পর্যায়ে আসার কথা ছিল কি? সে কি কখনো স্বপ্নেও কল্পনা করেছিল যাকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাকে তাকে কখনো নিজ হাতে খুন করতে হবে? হসপিটাল থেকে ফেরার পর থেকে আপা সবসময় অসুস্থ থাকতো। কয়েকদিন আগের চেহারার উজ্জ্বলতাটাও অবশিষ্ট রইল না আর। জীর্ণ শীর্ণ দুর্বল একটা শরীর নিয়ে সবসময় বিছানায় লেপ্টে থাকে। আমি সামনে গেলে তো ঠিকই হেসে হেসে কথা বলতো, কিন্তু আড়ালে গেলে ওর ফোপানোর আওয়াজ শুনতাম আমি। খুব কষ্ট হতো আমার। এই কষ্ট ভুলে থাকার জন্য সারাদিন নিজেকে নানামুখী কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতাম। ছোট্ট সংসারে পুরো দায়িত্ব ইন্তেশার নামক ছেলেটা একা বহন করছে। ওর হাড় ভাঙা পরিশ্রম দেখার পর কোথাও না কোথাও সহানুভূতির জায়গা তৈরি হয়েছিল আমার। আবার বলা যেতে পারে কখনো সহানুভূতি ছাপিয়ে অপরাধ বোধ নামক একটা সূক্ষ্ম অনুভূতি মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতো। আমি যদি ওদের জীবনে না আসতাম তাহলে বোধহয় বেচারাকে এইসব ভোগ করতে হতো না, না স্বজন হারাতো আর না পরিবারটা এইভাবে ভেঙে যেত। ওর না বলা সত্ত্বেও একটু একটু করে সংসারের বোঝাটা খানিক আমার কাঁধেও তুলে নিতে শুরু করলাম আমি। ও দেখলো, বুঝলো সবটাই, কিন্তু কিছু বলল না। বলে বোধহয় আমিও অপোজিশনে পড়ে যেতাম। আমাদের এই বিষাদময় ছোট্ট সংসারে আমি সবচাইতে বেশি মিস করতে লাগলাম ইউসাকে। সকাল বিকাল সারা বেলা কাজে অবসরে সব সময় আমার 4 বছর আগের মিষ্টি ইউসার মুখখানা মনে পড়তো, যে তার মায়া বিস্বরে তাম্মি তাম্মি ডেকে আমার কান দুটো ঝালাপালা করে দিত। কখনো ছোট্ট হাতখানা দিয়ে আমার তর্জনী চেপে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াতো সারা বাড়ি। আমি উপলব্ধি করতে লাগলাম আমাকে ঘিরে ওর সকল ভুল ধারণা মেটানোর দায়িত্ব ছিল কেবল আমার। হ্যাঁ, আমারই, কিন্তু সঠিক সময়ে এই উপলব্ধি না হওয়ার কারণে আমি এটা করতে পারিনি। আপার শারীরিক অবনতির কারণে ইসি আপু ইউসাকে তার বাসায় নিয়ে গেল। মাকে সবসময় অসুস্থ অবস্থায় দেখে ওর ওপর মেন্টাল প্রেশার পড়তে পারে এই ভেবেই ওকে নিয়ে যাওয়া। অবশ্যই এই সিদ্ধান্ত সিংহভাগ আপারই ছিল। ও চাইছিল না ইউসা ওকে এই অবস্থায় দেখুক, দূরে পাঠিয়ে মানসিকভাবে শক্ত করতে চাইছিল। আপার এমন সিদ্ধান্তে ইন্তেশার মোটেও খুশি হলো না। ও একদমই চায়নি শেষ কটা দিন বাচ্চাটা মা ছাড়া থাকুক। ইন্তেশার নিজেই মাওইমার মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি, এই আক্ষেপ ওর সারা জীবনের। ও চায়নি ইউসাও বড় হয়ে এমন আক্ষেপ করুক, কিন্তু আপা নাছোড়বান্দা শেষ পর্যন্ত দিব্যি দিয়ে ছেলেটাকে পাঠিয়ে দিল। সপ্তাহে একদিন শুধু ইউসা আসতো, বৃহস্পতিবার স্কুল শেষে। সেদিন রাতটা থেকে আবার শুক্রবারেই চলে যেত দুপুরবেলা। ও এলে আমি আর দূরে দূরে থাকি না, জোর করে ওর সাথে কথা বলার চেষ্টা করি। ওর পছন্দের খাবার রান্না করে যত্ন নিয়ে খাওয়াই। কখনো পাশে বসিয়ে বোঝানোর চেষ্টা করি যেগুলো হচ্ছে জীবনে এগুলোর উপর কারো কোনো হাত নেই, এগুলো সব সৃষ্টিকর্তার পরীক্ষা। ও কখনো বোঝার চেষ্টা করে, আবার কখনো করে না। তবে আগে যে আমাকে একদমই পছন্দ করতো না, এই বিষয়টার পরিবর্তন ঘটেছে।
আমার ধারণা কেবল আমার একার প্রচেষ্টায় নয়, ইন্তিশার, ইশি আপু উভয়েরই ভূমিকা আছে এতে। ঈশা স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষাগুলোতে ওর মায়ের কাছেই থাকতে চাইছে, কিন্তু আপা কঠোরভাবে বলে দিয়েছে এখানে এলে পড়াশোনার ক্ষতি হবে, আসা যাবে না। আপার কথা শুনে মন খারাপ করেছিল বাচ্চাটা, অভিমান করে আড়ালে বসে একা একা কাঁদছিল। ওর কান্নাটা আমি সহ্য করতে পারলাম না। আপার রাগটা যে কেন এত বেড়েছে, দিনে দিনে কঠোর হয়ে যাচ্ছে সে, কিন্তু সবসময় ওর কঠোরতা মেনে নিলে তো হবে না। মন খারাপ নিয়ে কিভাবে পড়া কমপ্লিট করবে বাচ্চাটা? আপার মতের বিরুদ্ধে গিয়ে এবার আমি ইউসাকে রেখে দিলাম। আপা শুনে তো কি রাগ, ভীষণ বকাঝকা করলো আমাকে। আমি চুপচাপ বকা হজম করে ইউসাকে আমার ঘরে নিয়ে এলাম। তারপর থেকে ও আমার সাথেই থাকছে। একসাথে থাকতে থাকতে ওর মনের বরফটা গলছে আস্তে আস্তে। কোনো সম্বোধনে না ডাকলেও ইদানিং সরাসরি কথা বলে আমার সাথে। আমি বুঝতে পারছি আপা ইচ্ছে করে বোধহয় কিছুটা দূরে সরাচ্ছে ওকে, যেন সহজেই ও আমার কাছাকাছি আসতে পারে। ইন্তিশারে কাজের প্রেশার ইদানিং খুব বেড়েছে। দিনের পর দিন কেটে যায়, বাড়ি ফেরে না। দুশ্চিন্তায় অস্থির হয়ে আমি ফোন করি বারংবার, কিন্তু ওপাশ থেকে একটা কথাই ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন যে ওকে ফোনে কখনো পাওয়া যায় না। পরে তানজিম ভাইকে কল করে খোঁজ নিয়ে আসতে বলি। ফিরতি কলে তানজিম ভাই কৌতুকের সাথে হেসে বলে, আমাদের ইন্তিশার কখনো এত কাজ পাগল হয়ে যাবে কল্পনাও করিনি। শুনে আমি দীর্ঘশ্বাস ছাড়ি। আসলে এই সময় মানুষকে কতখানি বদলে দেয়। ভাবতে বসলে কখনোই আমি আজকের এই ইন্তেশারের সাথে আমার চেনা আগে সেই ইন্তেশারকে মেলাতে পারি না। আমার মনে পড়ে না পুরনো ইন্তেশারকে কখনো মুখ ফুটে টাকার কথা বলতে হয়েছে কিনা। যাওয়ার আগে তার সমস্ত চাহিদা পূরণ হয়ে যেত ম্যাজিকের মতো। দু হাতে কখনো এত টাকা সে উড়িয়েছে নিজেও বোধহয় হিসেব রাখেনি। অথচ আজ পাই টু পাই হিসেব করে খরচ করতে হয়। মাসের শুরুতে বেতন নিয়ে এসে লিস্ট করে সংসারে কি কি খরচ লাগবে, বাড়ি ভাড়া, বাজার সদাই, আপার ঔষধপত্র, নিয়মিত ডক্টর দেখানো, ইউসার যাবতীয় খরচ সবকিছু সামলে ওর নিজের জন্য কিছুই বেঁচে যায় না, আর বা যায় কিনা তা নিয়েও সন্দেহ আছে আমার। অবশ্য বেঁচে যাওয়ার কথাও না। কখনো মাসের 15 তারিখের পর সংসার চালানোই কঠিন হয়ে যায়। অতিরিক্ত টাকা থাকা সেখানে অসম্ভব। ইদানিং ড্রিঙ্কসও করে না বোধ হয়। মাতাল অবস্থায় বাড়ি ফিরতেও দেখি না। আর অবসরে বসে বসে ভাবনা আসে, ইন্তিশারে আক্ষেপ হয় না, রাগ হয় না আমাদের প্রতি? ও চাইলেই তো এইসব দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারতো। ওর বড় ভাইয়ের মতো নিজের জীবন সাজাতে চলে যেতে পারতো বিদেশে, কিন্তু গেল না কেন? কেন স্বেচ্ছায় একটা দুর্দশার জীবন বেছে নিয়েছে? এই যে 3 রুমের ফ্ল্যাটটা, এই পুরো ফ্ল্যাটটাই হলো ওর ওই বাড়ির একটা ঘরের সমান। বিলাসপূর্ণ সেই ঘর ছাড়া আজ এতটুকু ঘরে কিভাবে থাকে সে? কিভাবে কোনো অভিযোগ না করে শুধু শাকসবজি দিয়ে ভাত খেতে পারে? ভাবতে বসলে এসব প্রশ্নের উত্তর কখনোই খুঁজে পাই না আমি। উত্তরগুলো তো সব ইন্তিশারেরই জানা। এই মাসটা টানাটানি একটু বেশিই যেন যাচ্ছে। আপাকে কয়েক থেরাপি দিতে গিয়ে প্রচুর টাকা বেরিয়ে গেল হাত থেকে। এদিকে গতকাল থেকে ইউসা খুব জেদি শুরু করেছে পিৎজা খাওয়ার জন্য। পরীক্ষা শেষে ওর কোনো এক বন্ধুকে দেখেছে বাবার সাথে পিৎজা বার্গে যেতে। এখন বন্ধুকে দেখে ওরও শখ জেগেছে পিৎজা খাবে। ফাস্টফুড ওর ভীষণ পছন্দ। আমি জানি ইন্তেশার হাতে টাকা পয়সা নেই, কোনো রকমের সপ্তাহখানেক চলার মতো কিছু আছে বোধহয়। এমন মুহূর্তে ইউসার আবদার শুনে বিপাকে পড়ে গেল মানুষটা। সকালবেলা খাবার টেবিলে ইউসা যখন আবদার করছিল, শুনেই চোখ মুখ শুকিয়ে এসেছিল ওর। একটাই ভাসতে, নিষেধও করতে পারছিল না, কিছু বলতেও পারছিল না। আমার খুব ইচ্ছে করছিল যেখান থেকে পারি ওর হাতে টাকা এনে দিই, কিন্তু আমিই বা কি করে দেব? নিজেই তো বেকার আমি। ইউসার জেদ দেখে আপাও খুব রাগ করলো, অযথা বাচ্চাটার গায়ে হাত তুললো। তখন ব্রেকফাস্টটা মাত্র মুখে তুলেছে ইন্তেশার। ইউসাকে মারতে দেখে মুখের খাবারটাও চিবোতে পারলো না। চোখ মুখ শক্ত করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। শত ডাকেও ওকে ফেরাতে পারলাম না আর। তারপর সারাদিন উদ্বেগে কাটলো আমার। যেমন রেগে বেরোলো, কার না কার উপর রাগটা ঝেড়ে ফেলে। রাগের উপর তো ওর আবার কন্ট্রোল নেই। সারাদিনে তেমন কোনো সংবাদ এলো না আর। ড্রিঙ্কস ছাড়ার পর থেকে জলদি জলদি বাসায় ফিরতো, কিন্তু আজ কেন যেন কোনো খবর নেই। রাত 12:30, 1টা, 1:30 আমি জেগে বসে রইলাম একরাশ উদ্বিগ্নতা নিয়ে। জানি না কেন কয়েক মাস যাবৎ ও না ফেরা অবধি ঘুম আসে না আমার। কেমন একটা অশান্তি অশান্তি ভাব থাকে বুক জুড়ে। ও যেন বুঝতে না পারে, এই জন্য ঘর অন্ধকার করে বসে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। বিছানায় হেলান দিয়ে চুপচাপ দরজার দিকে তাকিয়ে বসে আছি।
ঘড়ির কাঁটা যখন দুটোই তখন সদর দরজার লক খোলার শব্দ হলো। পরিচিত পায়ের শব্দে বুঝতে পারলাম ও এসেছে। স্বস্তির শ্বাস ছেড়ে শুয়ে পড়বো ওই মুহূর্তে আমার ঘরে দরজায় নক হলো। হালকা কেশে ইন্তেশার গম্ভীর স্বরে ডাকলো, নীরদ, বাইরে এসো তো। ইউসা পিৎজা খেতে চেয়েছিল, নিয়ে এসেছি, ওকে খাইয়ে দাও। ওর ডাকে কিছু একটা ছিল। চমকে চমকে উঠলাম আমি। প্রথম কয়েক সেকেন্ড মুখে কথা জোগাচ্ছিল না আমার। বেশ কিছুক্ষণ নীরব থেকে বললাম, ইউসা তো ঘুমে। জাগা ওকে, জাগিয়ে খাওয়াও। যে খাবারের জন্য মার খেয়েছে সে খাবার না খেয়ে ঘুমাতে দিব না ওকে। আমাকে আর কিছু বলতে না দিয়ে গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। বুঝলাম আপা যে ইউসার গায়ে হাত তুলেছিল বিষয়টা মোটেই পছন্দ করেনি ইন্তিশার। কিন্তু ঘুমন্ত বাচ্চাটাকে ডেকে খাবার খাওয়াবো কি করে, দ্বিধায় পড়ে গেলাম আমি। হয় না হয় করে এক পা দুপা করে আপার ঘরের দিকে গেলাম। ইউসা ঘুমে কাদা, কোনোভাবেই ওকে জাগানো সম্ভব না। থাক, সকালবেলায় না হয় খাবে। এসব ভাবতে ভাবতে বেরিয়ে আসছিলাম। কিছুটা পথ চলে আসতে আপা খুব মৃদু স্বরে ডেকে উঠলো পেছন থেকে। আমি জবাব দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, তুমি এখনো ঘুমাওনি? আপা মাথা নাড়লো, ইশারায় কাছে ডেকে বলল, আমার পাশে একটুখানি বস। আমি পাশে গিয়ে বসলে দুই হাতের মুঠোয় আমার হাত টেনে নিয়ে বলল, আমার বহুদিন থেকে তোকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বলো না। নীরদ, আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসে গেছি। মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে তার মৃত্যুর আসন্ন। আমিও বেশ বুঝতে পারছি তোদের মাঝে বেশি দিন আর নেই আমি। এসব কেন বলছো আপা? এটাই সত্যি। আমার জীবনের শেষ কটা দিন আমি স্বস্তি নিয়ে বাঁচতে চাই নীরদ, আর আমার এই স্বস্তিটা তোর মাঝে। আমার মাঝে? তোর মাঝে। তুই একমাত্র পারিস আমার স্বস্তি ফিরিয়ে দিতে। কি করতে হবে আমাকে আপা বলো, আমি সব করতে পারবো তোমার জন্য। আমার কথা শুনে আপা নীরব হয়ে গেল। খানিকটা সময় নীরব থেকে বলল, আপা তুই ইন্তিশারকে বিয়ে কর নীরদ। মৃত্যুর আগে তোকে একটা বিশ্বস্ত হাতে দিয়ে যেতে পারলে আমার জীবন থেকে আর কোনো চাওয়া থাকবে না। আপা? বিস্ময়ে হতবাক হয়ে মৃদু চিৎকার করেই উঠলাম আমি। আপা শক্ত করে আমার হাতটা চেপে ধরলো, অনুনয়ের সুরে বলল, প্লিজ নীরদ, আমার কথাটা শোন। বিয়ে কর তুই ইন্তিশারকে। তোকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা। আমার পর কি করবি তুই? কোথায় যাবি? আমার ইউসাকে এবার দেখে রাখবি কিভাবে? খড়কুটোর মতো ভাসমান একটা অনিশ্চিত জীবন আমি কিভাবে দিয়ে যাবো তোকে? তার চেয়ে তুই সংসারী হ। তোকে কোথাও থিতু হতে দেখলে আমি স্বস্তির সাথে মরতে পারবো। না আপা, এ হয় না, কিছুতেই হয় না। হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালাম আমি। কেন হয় না নীরদ? কিসের কমতি? ইন্তিশার কোন অংশে কম বলতে পারিস? নিজের পায়ে দাঁড়িয়েছে, সংসারী হয়েছে, তোকে ভালোবাসে। আপা, আমাদের অতীত তুমি জানো না, সে রাতের ঘটনা তুমি জানো না, এই 4 বছরে কি কি হয়ে গেছে তুমি জানো না। তারপরে কিভাবে বলছো আমার উপর ওর ভালোবাসা এখনো অক্ষত আছে? কিভাবে ভাবছো আমরা দুজনে একসাথে? এ হয় না আপা, কোনোভাবেই হয় না। উত্তেজনার সাথে এতটুকু বলে এক ছুটে চলে এলাম আমি আমার ঘরে। পেছন থেকে আপা খুব করে ডাকলো, শুনলাম না আমি। কিভাবে এমন ভয়ানক কিছু ভাবতে পারছে? আমার আর ইন্তিশারের পথ সেই কবেই আলাদা হয়ে গেছে। আলাদা সেই পথটা এখন কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব না, কোনোভাবেই না। পাখির ডানায় ভর করে চলে গেল আরো কয়েক মাস। আমাদের জীবন ধারণে বিশেষ কোনো পরিবর্তন আসেনি এর মাঝে। তবে ইউসার সাথে আমার সম্পর্কের একটুখানি উন্নতি ঘটেছে ইন্তেশারের সাথেও। বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই গড়ে উঠেছে আমাদের মাঝে। আপার মাথায় যে আমার বিয়ের ভূত চেপেছিল তা এখনো শক্তভাবে চেপে বসে আছে। রোজকার ডাল ভাত খাওয়ার মতো আমাকে বিয়ের জন্য কনভিন্স করাও যেন আপার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। আমি শিওর ইন্তেশারের কানেও গেছে এই কথা। তবুও আমরা সব রকম কান কথাকে পেছনে ফেলে একটা হেলদি বন্ড তৈরি করেছি নিজেদের মাঝে। সামনাসামনি হলে অস্বস্তি হয় না এমন নয়, তবে অস্বস্তিগুলোকে চট করে লুকিয়ে ফেলি হাসি মজার আড়ালে। মাঝে মধ্যে চা আড্ডায় নিজেদের জীবন নিয়ে গল্প করি। নিত্য দিনকার টুকিটাকি গল্পের মাঝে কোনো সময় রাজনীতি, সমাজতন্ত্র, মার্ক্সবাদ কত কি যে ঢুকে যায়। এভাবে দুঃখের মধ্যেও সুখ খুঁজে নিতে শুরু করেছিলাম আমরা মাত্রই। তন্মধ্যে হুট করে বাদ সাধলো আমারই দ্বিতীয় সত্তা, ভেতরের সত্তা, সহজ শব্দে যাকে আপনারা হৃদয় বলে ডাকেন। আমি জানি না কেন হুট করে আমার মন ইদানিং অন্যরকম এক সুর ধরেছে। বন্ধ পড়ে থাকা পুরনো কোনো বিবশ অনুভূতির দরজায় জোর কড়া নাড়ার চেষ্টা করছে। আমি অবশ হাতে তাকে সামলানোর চেষ্টা করেও সফল হচ্ছি না। অনুভূতির অভিধানটাকে গোপন কুঠুরিতে আটকাতে পারছি না।
বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমার সাথে, আর কেনই বা হচ্ছে। আমি কি কোনোভাবে ইন্তেশারের উপর ফল করছি? এটা তো হতে দেয়া যাবে না, কিছুতেই না। এরকম ভুল আমার দ্বারা দ্বিতীয়বার হওয়া সম্ভব না। ইন্তিশার বা আমি কেউ কখনো সুখী হব না পরস্পরের সাথে। কারণ আমি এখন ইন্তেশারকে নিয়ে যা ফিল করছি তা ভালোবাসা নয়, হতে পারে না। এটা নিতান্তই দায়বদ্ধতা নয়তো বা অনুশোচনা। বছর 4 আগে অন্তুর প্রতি ঠিক এমন একটা অনুভূতিকেই ভালোবাসা ভেবে ভুল করেছিলাম আমি। কিন্তু এখন উপলব্ধি হয় ওর প্রতি অনুভূতির 90% ছিল এক প্রকার দায়বদ্ধতা। ঋণী ছিলাম আমি ওর কাছে। অসহায় একটা সময় পাশে এসে দাঁড়িয়েছিল আমার। নিঃস্ব আমার সেই সময় খুব এক করে প্রয়োজন ছিল কাউকে। এক প্রকার ইনসিকিউরিটি থেকেই ওকে আঁকড়ে ধরার বাসনা জাগলো। সারা জীবন ভালোবাসা না পাওয়ার তৃষ্ণায় তৃষ্ণায় থেকেছি আমি। একটা মানুষকে গোটা সমাজের সামনে দাবি করে এই মানুষটা আমার আপনজন বলার অধিকার কখনো আমার হয়নি। বোধহয় এজন্যই অন্তর আগমন সাদরে গ্রহণ করেছিলাম আমার হৃদয়। সমস্তটা দিয়ে আঁকড়ে ধরেছিল ওকে। আজ আবারও ইন্তেশারের প্রতি যে যদি সেরকম অনুভূতি জাগে, তাহলে এটা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে আমার। দায়বদ্ধতার সম্পর্কগুলো ক্ষণস্থায়ী হয়। আমি ঘর পোড়া গরু। সিঁদুর মেঘ দেখলেই ভয় লাগে আমার। দ্বিতীয়বার কোনোরূপ দায়বদ্ধতায় জড়াতে চাই না আর। নিজের জীবনটা তো নষ্ট করেছি, এখন ইন্তেশারের জীবন আমার কারণে নষ্ট হোক এটা আমি একদমই চাই না, কিছুতেই না। কয়েকদিন যাবত তাই ইন্তেশারের থেকে দূরত্ব বজায় রাখছি আমি। ওইদিকে ওরও ব্যস্ততা বেড়েছে আবার। অফিসে কর্মচারী ছাঁটাই হচ্ছে, চাকরি নিয়ে একটা ভয়ের মধ্যে আছে। কাজের লোড নিচ্ছে খুব, বেরিয়ে যাচ্ছে কাল ফজরে আর ফিরছে রাতে। সেই সুযোগে আমিও অনুভূতি নামক বেহায়া জিনিসটাকে বাঁধার চেষ্টা করছি খুব করে। আগে ওর জন্য যা জেগে বসে থাকতাম, এখন তাও থাকছি না। রাতের 10টা বাজলেই দরজায় খিল দিয়ে দিই আমি। দিনের বেলায়ও কোনোভাবে সামনে পড়ি না, খুব করে ওর নজর বাঁচিয়ে চলি। কোনো দরকারে কলটল দিলেও আপা অথবা মাফিনের হাতে ফোনটা ধরিয়ে দিই, তাদের দিয়েই কথা বলাই। বিধ্বংসী অনুভূতিটা থেকে যে কোনোভাবে নিস্তার লাভই এখন আমার মূল উদ্দেশ্য। অফিসের দিনগুলোতে না হয় বাঁচা যায়, কিন্তু ছুটির দিন ও তো বাড়িতেই থাকে। তখন কাজের লোক ছাড়িয়ে দেয়া, সমস্ত কাজের ভার আমার উপরেই। এখন ঘর দোর সামলাতে গেলে নিজের নজর বাঁচিয়ে চলা কি করে সম্ভব? এই যে আজ সকালবেলা ব্রেকফাস্ট রেডি করার সময় কিচেনে ওর সাথে দেখা হলো। দেখেও না দেখার ভান করে কাজ করছিলাম। সে এসেই হম্বিতম্বি, চা করে দিতে হবে, মাথা ব্যথা। আমি খুব শান্ত স্বরে বললাম, আপনি গিয়ে বসুন, আমি করে দিচ্ছি। কিন্তু না, সে তো আশ্বস্ত হলোই না। চায়ের পাতিল টাতিল নামিয়ে ঠুসঠাস শব্দ করে চামচ, চা চিনির পট, আজ সে এক প্রকার টর্নেডো সৃষ্টি করে এক প্রকার একা একাই চা বানিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার সময় আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো, এখন আমাকে চা করে দাও না যে? সবসময় দরজা লক করে বসে থাকো। ফোন দিলেও ইউষা নয়তো ভাবিকে ধরিয়ে দাও। ঘটনা কি? আমি জানতাম এরকম প্রশ্নের সম্মুখীন হতেই হবে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কণ্ঠের শীতলতা বজায় রেখেই জবাব দিলাম, সময় পাই না, কাজের চাপ খুব। প্রত্যুত্তরে ইন্তেশার চুপ রইল। চোরা চোখে ওর কুচকানো ভ্রু দেখে বুঝতে পারলাম বিশ্বাস করেনি আমার কথা। না করুক, আমার কি? ওর থেকে মনোযোগ সরিয়ে রুটি গোল করায় মনোযোগ দিলাম আমি। ও কতক্ষণ মূর্তিমান দাঁড়িয়ে থেকে হাতে ধরে থাকা চায়ের কাপটা সব বেগে মেঝেতে ছুঁড়ে ফেলে রাগত গলায় বলল, আমার সাথে ভাব দেখাতে আসবে না নীরদ। তোমার ভাবের তোয়াক্কা করে না এই ইন্তিসার। বুঝতে পেরেছ? পৃথিবীর সব কাজ একা তোমারই। ঠিক আছে, করো, কাজই করো। এরপর গটগট করে হেঁটে চলে গেল। আমি দীর্ঘশ্বাস চেপে ওর গমন পথে তাকিয়ে রইলাম। জিনিসপত্র ছোড়াছুড়ি কি এই ছেলের প্রধান শখ? এভাবে রাগ দেখাতে গিয়ে সংসারে কতটা ক্ষতি করে দেয় জানে সে? ভাঙা কাপটার দিকে চোখ পড়তেই আফসোস হলো আমার। আরে কত সুন্দর ছিল কাপটা। এরপর সারাদিনে যতবার সামনাসামনি হলো প্রতিবার চোখ রাঙিয়ে চোখ মুখ শক্ত করে তাকালো আমার দিকে। আমি দেখেও না দেখার ভান করে কাটিয়ে দিলাম। দুপুরবেলা জুমা নামাজের চাচা ভাসে প্রতিবারের মতো একরঙা পাঞ্জাবি পরে আতর মেখে জায়নামাজ হাতে বেরিয়ে গেল। ওদের বিদায় দিয়ে আসার সময় সিঁড়ি ঘরের কাছে বহুদিন পর প্রিমার সাথে দেখা হলো আমার। ওকে দেখা মাত্র চট করে সেদিনের ছাদের ঘটনাটা মনে পড়ে গেল। যদিও বা এই ঘটনার সাথে ওর সম্পৃক্ততা নেই বললেই চলে, তবুও কোনো রকম বাজে কিছুর পর ওদের পুরো পরিবারের থেকে একটা দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। তবে সেটা ওদের বুঝতে না দিয়ে তাই ওকে দেখে ভদ্রতা সূচক একটা হাসি দিলাম কেবল। কিন্তু ও হাসিতে সন্তুষ্ট হলো না। লাফিয়ে এসে আমার হাত চেপে ধরে অনুনয়ের সুরে বলল, নীরদ, তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা আছে।
ওর এমন আচরণে আমি ভড়কে গেলাম। আবার আর্তস্বর উপেক্ষাও করতে পারলাম না। অগত্যা নিয়ে গেলাম ভেতরে। ও এসেই মাফ চাইতে লাগলো আমার কাছে। ওর মায়ের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছে কোনোভাবে। খুব সরি ফিল করছে এখন। ওর মা নাকি এইরকমই সেন্সিটিভ। সত্যি বলতে আমি মন থেকে ওই স্মৃতি কখনোই মুছে ফেলতে পারবো না, কিন্তু এক বাসায় থাকি, বিদেশ করে আর লাভ কি? আলতো হেসে বললাম, ইটস ওকে প্রিমা, আমি ওসব মনে রাখিনি। নিজের প্রিয় জিনিসে কেউ হাত দিলে রাগ হবে, এটাই নর্মাল। আন্টিরও হয়তো হয়েছিল, সমস্যা নেই। প্রিমা উঠে এসে আমার হাত চেপে ধরলো। তুমি ক্ষমা করেছো তো আমাকে? আরে ক্ষমা কোত্থেকে আসছে পাগল? বললাম না এসব মনে রাখিনি, তুমিও ভুলে যাও তো। আমার খুব খারাপ লেগেছে নীরদ। আমি ওই সময় তোমার সাথে থাকলে বোধহয় মা ওরকম করতে পারতো না। হয়েছে, চুপ। এখন এইসব কথা বাদ দাও তো। চা খাবে? আমি খুব সুন্দর চা বানাতে পারি জানো। সত্যি? তুমি চাও না বানাতে পারো? শুধু চা? আমি তো রান্নাও জানি। দাঁড়াও, কাল পায়েস করেছিলাম, টেস্ট করে বলো তো কেমন লাগে। হুম, দাও দাও। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আফ্রোদিতি রূপবতী হওয়ার সাথে সাথে এত এত গুণে গুণবতীও। হাসতে হাসতে বলল প্রিমা। জবাবে আমিও মৃদু হেসে চলে গেলাম ওর জন্য খাবার আনতে। খাবার দিয়ে চা বানাচ্ছি আর টুকটাক গল্প করছি। দূরে সুবিধা করতে না পেরে একসময় প্রিমাই উঠে চলে এলো কিচেনে। পুরো কিচেনে চোখ বোলাতে বোলাতে হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের বাড়ির ভদ্রলোক সবসময় মুখ গোমরা করে রাখে কেন? 2 বছর থেকে থাকছে, হাসতে দেখিনি একবারও। ও কি বাসাতেও ওরকম? কার কথা বলছো? কৌতূহলী চোখে তাকালাম আমি। কার আবার? আন্টির দেবর আর আমাদের পাড়ার একমাত্র লেডি কিলার মিস্টার ইন্তিসার ইলহাম। লেডি কিলার? পাড়ার মেয়েরা সব ওর উপর ক্রাশড নাকি? হাসতে হাসতে জিজ্ঞেস করলাম আমি। সে আর বলতে, পাড়া কি আমার ফ্রেন্ডসরাই তো ও বলতে পাগল। মাঝে মধ্যে আসে না আমাদের বাসায়, শুধু ওকে দেখার জন্যই আসে জানো। আর মৌটুসি তো পুরো অবসেসড ওর জন্য। প্রপোজও করে ফেলেছিল, আনফর্চুনেটলি পাত্তা পায়নি বেচারি। তবে আমার খুব রাগ হয় মৌটুসির ওপর, বেয়াদব মেয়ে। ওর জন্য আমাদের পড়ানো বাদ দিয়ে দিল ইন্তিসার। ও তোমাদের পড়াতো নাকি? কাপে চা ঢালতে ঢালতে আবারও প্রশ্ন করলাম আমি। প্রিমা মাথা নাড়লো। নতুন যখন বাসাটা এলো তখন, জব পাওয়ার আগে। ভীষণ ভালো পড়ায় জানো। তো কোন সাবজেক্ট পড়াতো সে? ফিজিক্স। কি সহজ করে বোঝাতো? আহা। বলতে বলতে চোখ জলজল করে উঠল প্রিমার। আমি মনোযোগ দিয়ে ওর গতিবিধি লক্ষ্য করছি। সন্দেহের বশে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, বাকিদের কথা তো শুনলাম, এবার তোমার খবর বলো তো। লেডি কিলার আর সবার মতো তোমার মন কাটতে পারেনি? ধ্যাত, কি যে বলো না। হাসতে হাসতে মুখ ফিরিয়ে নিল প্রিমা। পায়েসের চামচ নাড়াতে নাড়াতে বেখেয়ালি মনে শুধালো, ইন্তিসার ভাইয়ের কি পায়েস পছন্দ নীরদ? আমি প্রশ্নটা শুনে একটু অবাক হলাম। আমার সন্দেহ কি তবে ঠিক? পরক্ষণে স্বাভাবিক হয়ে উত্তর দিলাম, তা তো বলতে পারবো না। খায় তো, পছন্দ কিনা তা তো জানি না। আমাকে পায়েস রান্না শেখাবে? চকিতে আমার দিকে ফিরে তাকালো। তুমি বাচ্চা মেয়ে রান্না শিখবে? এই পায়েসটা খুব মজা হয়েছে, প্লিজ আমাকে শিখিয়ে দাও। আচ্ছা, শেখাবো। আজই শেখাও, আজ তো অফ ডে, আমি ফ্রি। আজই শিখবে? কিন্তু আমার যে কতগুলো কাজ আছে, বিব্রতভাবে বললাম আমি। প্রিমার মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে আপন মনে বিড়বিড় করে বলল, কিন্তু তার বার্থডে যে এই সপ্তাহে। আমি কাছাকাছি দাঁড়িয়েছিলাম ওর, তাই এতটুকু কথা অনায়াসেই কানে এলো আমার। কার বার্থডে কথা বলছি ও? ইন্তিসার? কি? চোখ বন্ধ করে আমি মনে করার চেষ্টা করলাম ইন্তিসার বার্থডে ডেটটা। দুঃখজনকভাবে মনেই পড়লো না। নিজের উপরই মেজাজ খারাপ হয়ে গেল আমার। প্রিমার দিকে তাকিয়ে অবচেতনে জিজ্ঞেস করে ফেললাম, তোমার কি ইন্তিসারকে পছন্দ প্রিমা? প্রশ্নটা করে পরক্ষণে নিজেই অবাক হয়ে গেলাম। আশ্চর্য, আমি কি পাগল হয়ে গেছি? কি সব জিজ্ঞেস করছি ওকে, কেন করছি? ভীষণ বিব্রত লাগলো আমার। প্রিমাও চমকে তাকিয়েছে আমার দিকে। ওর অবাক দৃষ্টি আমায় আরো অস্বস্তিতে ফেলে দিল। তবে আমি অবাক হলাম এই দেখে। অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হওয়া সত্ত্বেও আমার মন কোনোভাবেই চাইছে না প্রিমা না বলুক। ইন্তিসারকে নিয়ে ওর ভেতর সেরকম অনুভূতি নেই।
এবং নেগেটিভ একটা আনসার শোনার জন্য আমার ভেতরে অদ্ভুত তাড়না অনুভব করতে লাগলাম আমি। কিন্তু আমার চাওয়াকে অপূর্ণ রেখে প্রিমা কোনো উত্তর দেওয়ার পূর্বেই কর্কশ শব্দে কলিং বেল বেজে উঠল। সেই শব্দেই ধ্যান ভাঙলো আমাদের দুজনের। আমি আলতো হেসে বললাম, ওরা এসেছে বোধহয়, তুমি বসো, আমি আসছি। না চলো, আমিও যাই তোমার সাথে। চলে যাব মা, না হলে বকবে। মাথা নেড়ে সায় দিলাম আমি। পরে প্রেমাও আমার পেছন পেছন উঠে এলো। আমরা তখনও আন্দাজ করিনি দরজার ওপাশে কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। দরজা খোলা মাত্রই দেখতে পেলাম ইন্তেশার একা নয়, ওর সাথে কতগুলো ছেলে পেলে, আর সকলে ইন্তেশারকে ধরে দাঁড়িয়ে আছে। ইন্তেশারের হাতে, পায়ে আর মাথায় ব্যান্ডেজ, পাশে ইউসা ফুপিয়ে ফুপিয়ে কাছে। ইন্তেশারকে এমন আহত অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলাম আমি। শরীরে রক্ত হিম হয়ে গেল। কিছু জিজ্ঞেস করব তার পূর্বেই প্রেমা পেছন থেকে ছুটে এলো। আমার ঘাবড়ানো গলায় শুধলো, কি হয়েছে ওনার? ভেতরে ঢুকতে ঢুকতে সাথের একটা ছেলে বলল, নামাজ পড়ে আসার পথে ভাই অ্যাক্সিডেন্ট করেছে। পাশ থেকে আরেকজন বলল, শালা বদমাশ ড্রাইভার, নেশা করে গাড়ি চালাচ্ছিল মনে হয়, ফাঁকা রাস্তায়, অথচ এসে লাগাই দিছে। ইন্তেশার ওদের হাত নাড়িয়ে থামিয়ে দিল, বলল, জোরে চেঁচামেচি করিস না, ভাবি শুনতে পেলে মুসিবত হয়ে যাবে। বলা বাহুল্য আপা তখন ঘুমাচ্ছিল। ইন্তেশারের কথা মতো ছেলেগুলো আর কিছু বলল না। ধরাধরি করে ওকে ওর ঘরে নিয়ে যাওয়া হলো। ছেলেগুলোর সাথে যোগ দিল প্রেমা। ইন্তেশারকে ঘরে নিয়ে যাওয়া, পানি খাওয়ানো সহ যাবতীয় সব কাজ ও এমনভাবে ছুটাছুটি করে করতে লাগলো যেন ইন্তেশারের উপর ওর অদৃশ্য একটা অধিকার রয়েছে। ডাইনিং স্পেসে দাঁড়ালে ইন্তেশারের ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যায়। প্রিমার কনসার্ন, ইন্তেশারের পাশে বসে থাকা, ওর কোনো কিছু প্রয়োজন হচ্ছে কিনা এইসব জানতে চাওয়া, সবটা আমি এইখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম। খুব অদ্ভুতভাবে ঘরের ভেতরের দৃশ্যটা আমায় পোড়াতে লাগলো। ঈর্ষায় জ্বলে পুড়ে একাকার হয়ে আমার ইচ্ছে করলো টেনে প্রেমাকে সরিয়ে আমি গিয়ে ওর স্থানে দাঁড়িয়ে যাই। ও এখন যা যা করছে তা করার অধিকার কেবল আমার। ইন্তেশারের জন্য কনসার্ন হওয়া, ওর খেয়াল রাখা, এসব আমার কাজ, প্রিমার নয়। এবং কিশোরী মেয়েদের মতো ঈর্ষান্বিত আমার এই মুহূর্তে থেকেই প্রিমার সবচেয়ে অপছন্দের মানুষ হয়ে গেল। ওদের ভাবনায় মশগুল আমার ধ্যান ভাঙলো ইউসার ফুপানোর শব্দে। বাচ্চাটা কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি আমি। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে ছেলেটা। ছোট্ট শ্বাস ফেলে আমি ওর পাশে হাঁটু গেড়ে বসলাম। ওর নিজের দিকে ফিরিয়ে নিয়ে বললাম, তোমার চাচু তো ঠিক আছে বাবা, কাঁদছো কেন? আমার কথা শুনে ওর কান্না বেড়ে গেল। আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম চাচুর কিছু হয়ে গেলে। কিচ্ছু হবে না তোমার চাচুর, ট্রিটমেন্ট করিয়েছে না, জলদি সুস্থ হয়ে যাবে দেখো। সত্যি হবে? অবশ্যই। দেখি তুমি কান্না করা বন্ধ করো তো এখন। তোমার আম্মু শুনতে পেলে ভয় পেয়ে যাবে তো। আম্মু অসুস্থ না, তুমি কি চাও এইসব নিয়ে চিন্তা করুক আম্মু? হুম, চাই না। সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল ইউসা, এই তো ভালো ছেলে, যাও এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি কেমন? মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল ইউসা। ও চলে গেলে স্বাভাবিকভাবে আমার নজর পুনরায় চলে গেল ইন্তেশারের ঘরের দিকে। ইন্তেশারও এই দিকেই তাকিয়েছিল। আমার তাকানোয় চোখাচোখি হয়ে গেল। ওর চোখে চোখ রাখতেই আমার ভেতরে কোত্থেকে একরাশ অভিমান এসে জড়ো হলো। সেকেন্ডও অতিবাহিত না করে মুখ ফিরিয়ে উঠে চলে গেলাম আমি। প্রকৃতির নিয়মে দিন গড়িয়ে রাত হয়েছে অনেকক্ষণ। বারান্দার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছি আমি। ভাবছি আজ দিনের বেলার কথা, কেন করলাম আমি এইসব? নিজের কাছেই তো এখন ছোট হয়ে যাচ্ছি আমি। আমি তো চাই ইন্তেশারের জীবনে অন্য কেউ আসুক, সুখী হোক ইন্তেশার। সেই অন্য কেউটা না হয় প্রিমাই হলো। তাহলে এখন ঈর্ষা কেন যাচ্ছে আমার? কেন আমার মনটা আমার বিরুদ্ধে যাচ্ছে? কেন আমি বিবশ অনুভূতিটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না? কেন? ভীষণ রাগে কান্না পেল আমার। কোনোভাবে কান্নাটাকে দমাতে না পেরে মুখে হাত দিয়ে ফুপিয়ে উঠলাম আমি। কাঁদছো কেন নীরদ? অকস্মাৎ ইন্তেশারের গলা ভেসে এলো পাশ থেকে। চমকে ফিরে তাকালাম আমি। ওর জিজ্ঞাসু দৃষ্টির সামনে পড়ে তড়িঘড়ি করে চোখের পানি মুছতে মুছতে বললাম, কই কাছি না তো। মিথ্যে বলে লাভ আছে? আমি দেখলাম তোমায় কাঁদতে। ও কিছু না, এমনি স্বাভাবিক হবার চেষ্টা করলাম আমি। ইন্তেশারের দৃষ্টি কঠোর হলো। দুপুরের পর থেকে ঘরবন্দি হয়ে বসে আছো কেন? খাওয়া দাওয়া করনি? ক্ষুধা নেই। নীরদ, আমি তোমায় বুঝতে পারছি না। ইদানিং এত অদ্ভুত আচরণ করছো কেন বলবে? কি হয়েছে তোমার? কি হবে? কিছু হয়নি। অনেক সময় অনেক কিছু চাইলেও লুকানো যায় না নীরদ। তুমি ভাবছো আমি কিচ্ছু জানি না, বুঝতে পারি না?
কি সব বলছেন আপনি ভুলভাল? মেয়েকে হাসবার চেষ্টা করলাম আমি, কিন্তু সফল হলাম না। বেহায়া চোখ জোড়া আবারও ভিজে উঠছে। ইন্তিশারের সামনে ভেঙে পড়া যাবে না, কিছুতেই না। ও আমার বাহু চেপে ধরে কাছে টেনে নিল, ধীর গলায় বলল, আমার দিকে তাকাও নীরদ, একবার আমার চোখে চোখ রাখো। সবসময় কেন সব কিছু থেকে পালাতে চাও? পালিয়ে আর কত? না, আমি আর সামলাতে পারলাম না নিজেকে। বিবশ সেই অনুভূতিটার কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়ে ফিরে তাকালাম ওর দিকে। চোখে চোখ রাখতে দৃষ্টি ঝাপসা হতে শুরু করলো আমার। দুফোঁটা উষ্ণ জল গড়িয়েও পড়লো কপল বেয়ে। ও হাত বাড়িয়ে দিল আমার পানে, কপলে আঙুল স্পর্শ করেছে। সাথে সাথেই আমি সমস্ত সংকোচ ঠেলে সরিয়ে ছুটে গিয়ে ওর বুকে আছড়ে পড়লাম। গভীর সাগরের তীরে উত্তাল ঢেউগুলো যেমন বেসামাল হয়ে আছড়ে পড়ে, ঠিক তেমন করে সহজ সমর্পণে বোধহয় বিস্মিত হলো। ক্ষণিক নিশ্চল থেকে আমার মাথাটা পরম স্নেহে বুকে চেপে ধরে ফিসফিসিয়ে শুধালো, ভালোবাসো? আমি ওর পিঠের কাছটায় কাপড় শক্ত করে চেপে ধরে মাথা নেড়ে অস্পষ্টভাবে বললাম, একদম না, একদমই না। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। আমাকে আগলে রেখে উদাসী হয়ে বলল, আমার তো তবে মহাদেব বাবুর মতো বলা উচিত। একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো, আবার আগের মতো কিভাবে ফুটাই 1,00,001টি গোলাপ। আমি চোখ খিচে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। অস্পষ্ট গলায় বিড়বিড় করে বললাম, চুপ করো প্লিজ। ইন্তেশার হেসে উঠল, কানের কাছে মুখ নিয়ে পূর্বের ন্যায় ফিসফিসিয়ে শুধালো, সর্পিনী, কি আছে তোমার মাঝে বলতে পারো? তোমার থেকে পাওয়া প্রত্যাখ্যান নামক বিষাক্ত দংশনে 1,00,000 কোটি বার আহত হয়েও তোমার প্রতি আমার ভালোবাসাকে থামাতে পারি না কেন? কেন তোমাকে এড়িয়ে যেতে পারি না কোনোভাবে? একটুখানি এড়াতে গেলে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ি, একটুখানি ভুলতে গেলে কেন আরও বেশি করে ভালোবেসে ফেলি। ইন্তেশারের প্রশ্নের জবাবে আমি নীরব রইলাম। মানুষটা কি জানে তার মুখে ভালোবাসার কথা ধারালো ফলা হয়ে আমার ভেতরের শক্ত বাঁধুনিটাকে কাটতে শুরু করেছে? কিভাবে আমি আটকাবো নিজেকে দ্বিতীয়বার এই ভালোবাসা নামক গরল পান থেকে? কিভাবে? অ্যাক্সিডেন্টের পর থেকে কয়েকদিন যাবৎ ইন্তেশার বাসায় বসা, অফিস থেকে ছুটি নিয়েছে। ছুটি নিলেও তার কাজকর্ম কম কোথায়। রোজ অফিস থেকে এ আসছে ও আসছে, বাইরের মানুষের পদচারণায় মুখরিত বাড়ি। এর মাঝে 2 দিন একজন লয়ারকে আসতে দেখেছি। আপার কাছে শুনলাম সে নাকি সম্পত্তিগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিলাম হয়ে যাওয়া সম্পত্তি কি আর ফিরে পাওয়া সম্ভব? এখন নতুন করে শুরু করতে হবে সবটা। তবে সব সম্পত্তি হাতছাড়া হলেও একটা এখনো হয়নি। ইন্তেশারের দাদু ওকে যে বাড়িটা দিয়েছিল, ওই বাড়িটা, ওটা নাকি ফিরে পাওয়া সম্ভব। ব্যাংকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পরিশোধ করতে হবে তার জন্য। ইন্তেশার চেষ্টা করছে সেই টাকা জোগাড় করার, তবে কাজটা বেশ সময় সাপেক্ষ। বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। ইন্তেশার কখন থেকে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে, কোন ফাঁকে আমার পাশে এসে দাঁড়ালো। আমি তখন এইসব ভাবনায় মশগুল, খেয়াল করিনি ওকে। নিজের উপস্থিতি জানান দিতে আচমকা আমার বিনুনি টেনে ধরলো। চমকে উঠে পাশ ফেরে দেখি ও ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি? ও বিনুনি হাতে পেঁচিয়ে আমায় নিজের দিকে টেনে নিয়ে বলল, এতক্ষণ ধরে ডাকছি, শোনো না? মন কই? আমি ওকে 2 হাতে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বললাম, মন কাজের মধ্যে, দেখি চুল ছাড়ুন। উফ, ব্যথা পাইতো। না, ছাড়বো না। কথা কি হয়েছিল? আবার আপনি সম্বোধন কেন? আপনি সম্বোধন কেন মানে? আপনি ছাড়া কখনো অন্য কিছু সম্বোধন করেছি আমি? বাহ, সেদিন রাতে আমার বুকে পড়ে বড় তুমি বলে ডাকলে, বললে চুপ করো, সব ভুলে গেলে না? দেখুন, ওটা স্লিপ অফ টাং ছিল। সব জ্ঞানে কখনোই আমি আপনাকে আপনি ছাড়া তুমি ডাকবো না। তার মানে সেদিন সজ্ঞানে নয় অজ্ঞানে ডেকেছো? উফ, কি সজ্ঞান অজ্ঞান নিয়ে পড়লেন? খানিক বিরক্ত হলাম আমি। বিনিময়ে সে রাশ ভারী গলায় বলল, তবে তোমাকে সব সময় অজ্ঞান করে রাখতে হবে, যেন আমাকে তুমি সম্বোধনে ডাকো। ইন্তেশার, ওকে ঠেলে সরিয়ে হেসে ফেললাম আমি। ও চুল থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বিড়বিড় করে বলল, এভাবে আমার নাম ধরে ডাকবে না, বুকের ভেতর ঝড় ওঠে। আমি স্পষ্ট শুনলাম ওর কথা, কিন্তু না শোনার ভান করে কাজে মন দিলাম। কয়েক সেকেন্ড পর সে নিজেকে স্বাভাবিক করে ইন্তেশার তাড়া দেখিয়ে বলল, সকালের নাস্তা কি আজ দুপুরে পাওয়া যাবে নাকি? সময় জ্ঞান এত কম হলে হয়? আমি শিওর এখনো 9টা বাজেইনি। আজ 8টায় এসেছি আমি কিচেনে। রুটি বেলে সেঁকে নিতে 45 মিনিট লাগে আমার। অ্যান্ড সি, আমার কাজ শেষের দিকে। খুব
সময় মেপে কাজ করা হয় মনে হয়। খোঁচা মেরে বলল, বুঝলাম আজ ঝগড়া করার জন্য মুখ চুলকাচ্ছে তার, কিন্তু আমার ঝগড়া করার কোনো মুড নেই, তাই পাল্টা জবাব না দিয়ে চুপচাপ রুটি শেখায় মন দিলাম আমি। ওইদিকে সুবিধা করতে না পেরে খেপে গেল সে। কাউন্টারের ওপর একটা মেলামাইনের কাপ পড়েছিল, হাতে নিয়ে সজোরে আছড়ে ফেলে চেঁচিয়ে উঠল, মহারানী ভিক্টোরিয়া হয়েছে, প্রয়োজন ছাড়া কথা বলে না, 100 কথায় একটার জবাব দেয়। এরপর এসো আমার সাথে কথা বলতে, আমিও জবাব দিব না। এতটুকু বলে গটগট করে বেরিয়ে গেল সে। বেরোতে বেরোতে কি মনে করে ফিরে এসে অদ্ভুতভাবে আমার মুখের উপর ফু দিয়ে আবারও চলে গেল। আমি হতভম্ব হয়ে তার গমন পথে তাকিয়ে হেসে ফেললাম। আমি মহারানী ভিক্টোরিয়া না হলেও সে তো ঠিকই ডালিম কুমার। তো ডালিম কুমারের যত রাগ পাগলামো সব আমার সাথেই কেন? ইউসা এখন তার ফুপির বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে নিয়ম করে এ বাড়িতেও আসে। আপাকে আজ ডক্টর দেখাতে নিতে হবে, এই জন্য গতকাল ইউসাকে নিয়ে আসা হয়েছে। তার আবার খাওয়া দাওয়ায় অনেক বাজবিছাড়। সে রুটি খায় না, পরোটা খায়, তাও আবার মাখন দিয়ে, সাথে ডিম নয় মিষ্টি কিছু রাখা চাই। ইন্তেশারের কড়া নির্দেশ, ইউসা যা খেতে চাইবে তাই হবে বাড়িতে। খাওয়ার কষ্ট যেন ও না পায়। আমিও ওর কথা মতোই কাজ করি, কিন্তু আজ সম্ভব হয়নি। না জানি আবার রেগে যায় কিনা। ও ইউসার ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ। খাবারগুলো নিয়ে মাত্র টেবিলের উপর রেখেছি, অমনি ইউসা চেয়ার থেকে উঠে এসে আমার জড়িয়ে ধরলো, আদুরে স্বরে বলল, মিস ইউ ছোট মা। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। পাহাড় সমান বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম, কি বলে ডাকলে তুমি আমায়? ও মুখ তুলে চাইলো, মিষ্টি হেসে বলল, কেন ছোট মা? তুমি তো আমার ছোট মা হও না? তোমাকে কে শিখিয়েছে এই সম্বোধন? বিস্ময় ভাব বজায় রেখেই বললাম আমি। ও কনফিউজড হয়ে সরে গেল। ভ্রু কুঁচকে চেয়ারে বসতে বসতে বলল, কেন? ইন্তিশার বাবা বলেছে তোমার আর ওর বিয়ে হবে কদিন পর, তখন তো ছোট মা বলে ডাকতেই হবে। এখন থেকে যেন প্র্যাকটিস করে নেই। কি? ইন্তিশা বলেছে এই কথা? আর তুমি ওকে বাবা ডাকছো কবে থেকে? তুমি আসার আগে তো বাবা বলেই ডাকতাম, মাঝখানে চাচু বলেছি, এখন আবার বাবা বলছি। বাবাই আমাদের বাবা বলে ডাকতে বলেছে। স্বাভাবিক গলায় বলল ইউসা। তন্মধ্যে ইন্তেশার এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। ওকে দেখে ইউসা উঠে গিয়ে হাত ঝাঁকিয়ে বলল, ইন্তেশিয়ার বাবা, তুমি বলনি তোমাকে বাবা আর খালামণিকে ছোট মা বলে ডাকতে? বলো। ইন্তেশার শুকনো বিষম খেয়ে আমার দিকে আর চোখে তাকালো, তারপর মুখ ফিরিয়ে রাশভারী গড়ায় বলে উঠল, খালা তো মায়েরই রূপ আর চাচু বাবার, তো চাচাকে বাবা আর খালাকে মা ডাকতে সমস্যা কোথায়? সমস্যা তো নেই, তবে কারো যদি এই সম্বোধন পছন্দ হয় নেবে, না হলে নেবে না, সরাসরি বলে দেবে। আমি ভ্রুকুচকে এগিয়ে গেলাম তার দিকে, কোমরে হাত রেখে বললাম, সম্বোধনে আমার সমস্যা নেই, সমস্যা হলো আপনি নাকি বলেছেন আমার আর আপনার কিছুদিন পর বিয়ে। এত বড় ডাহা মিথ্যে কথা আপনি এটুকু বাচ্চাকে বলতে পারলেন? বিয়ে? কাকে বললাম আমি বিয়ের কথা? ভীষণ অবাক হয়ে তাকালো। আপনি তো বলেছেন বিয়ের কথা ইউসাকে। আমার মাথা খারাপ, ওর সামনে আমি এসব কথা বলে বেড়াবো? আর ইউ ম্যাড? কিরে ইউসা, আমি তোকে বলেছি এরকম আজে বাজে কথা? ইউসা বিভ্রান্ত হয়ে মাথা নাড়ল। বললে না ওই দিন? চুপ বেটা, মিথ্যে কথা শিখেছিস এই বয়স থেকে? ইসির বাড়িতে গিয়ে এরকম হয়েছে না? ইসি তার তো শ্রেষ্ঠ মিথ্যেবাদী, প্রত্যেকটা কথায় ওর মিথ্যে জড়ানো। তোকেও এখন ধরে ধরে মিথ্যে শেখাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো ইন্তেশার। আমি বুঝে উঠতে পারলাম না কথাটা কোত্থেকে কোথায় যাচ্ছে। এটা সে নিশ্চয়ই ভদ্রলোক কথা ঘোরানোর চেষ্টা করছে। অপরাধ করে কথা ঘোরানো? দাঁড়াও দেখাচ্ছি। কিছু বলার জন্য মুখ খুলবো আমি, এই মুহূর্তে সে আমার দিকে আঙুল তুলে বলল, শোনো গাধা নীরদ, তোমার মতো গাধা সবাইকে ভেবো না। যে যা বলছে তাই বিশ্বাস করে নেবে নাকি? আর আমার কিসের দায় পড়েছে বানিয়ে বানিয়ে তোমাকে বিয়ে করব এমন কথা বলার? সন্ন্যাস ধর্ম পালন করছো তুমি, করো। আমার তো এমন সন্ন্যাসী বউ চাই না। আমার জন্য অন্য কেউ অপেক্ষা করে আছে। সে তোমার মতন এমন খটখটে না, প্রেমে টইটম্বর আর হৃদয়ে অসীম প্রেম। সে তো আমি বলতে পাগল, আর আমার অমন আমি পাগল বউটাকেই চাই। বিয়ে হলে আমার একমাত্র ওর সাথেই হবে, অন্য কারোর সাথে না, বুঝলে? মুখ ফিরিয়ে খেতে বসে গেল সে। ইউসাকেও ধমকে খাওয়াতে লাগলো।
আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম। ওর জন্য অন্য কেউ অপেক্ষা করে আছে? কে সে? বানিয়ে বললো নাকি কথাটা সত্যি বেরিয়ে পড়েছে কথায় কথায়? তড়িৎ উল্টোপাল্টা কিছু প্রশ্ন আনাগোনা করতে শুরু করলো মনে। বুকের ভেতর বোধহয় ভাঙচুরও শুরু হলো সাথে। এইসব ভাঙচুর থেকে মুক্তি পেতেই কিছু না বলে আপার ঘরের দিকে চলে গেলাম আমি। আপা বিছানার সাথে হেলান দিয়ে বসেছিল। আমায় দেখে মিষ্টি করে হাসলো। আমি গুটি গুটি পায়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম গিয়ে। আপা সস্নেহে আমার মাথায় হাত রেখে নরম গলায় শুধালো, কি হয়েছে নীরদ? শরীর খারাপ? আমি মাথা নেড়ে আপার কোমর জড়িয়ে ধরলাম। ক্ষীণ কণ্ঠে বললাম, দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছি আপা। লড়াই করতে করতে ইদানিং ক্লান্ত লাগে খুব। কখনো কখনো মনের কথাও শুনতে হয় নীরদ। সব সময় ওকে শক্ত আটুনিতে আটকাতে চাইলে হয় না। মনের মধ্যে একটু একটু করে জমতে থাকা অনুভূতিগুলো কখনো বাঁধন মুক্ত হতে চায়। সেই মুক্তিটুকু ওদের প্রাপ্য। আমার মনটাই যেন 2 সপ্তাহ হয়ে গেছে আপা। বলতে বলতে আরেকটু আঁকড়ে ধরলাম আমি আপাকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আপা উদাস কণ্ঠে বলল, আর যাই কর, সময়কে অবহেলা করিস না নীরদ। আজও একজন তোর পথ চেয়ে বসে আছে। সে চাইছে তোর একটা পদক্ষেপ। শুধু তুই এক ধাপে গিয়ে তার বাড়িয়ে দেওয়া হাতটা আঁকড়ে ধরবি। তারপর দেখিস তোর হয়ে সে পুরো পৃথিবীর সাথে লড়ে যাবে। আর যেন দেরি করিস না। ভেতরে চলতে থাকা অন্তর্দ্বন্দ্বকে প্রস্থানের পথ তোর নিজেরই দেখাতে হবে, বুঝেছিস? আপার কথা শুনতে শুনতে অবচেতন মনটা একা একাই বলে উঠল, সময় গিয়ে আজ তার দিকেই হাত বাড়াতে বলছো আপা? ইতিমধ্যে অনেক তিক্ত স্মৃতি যে জমা হয়ে গেছে। এই অনুমতিটা আগে দিলে জীবনের গতিপথ হয়তো এমন কঙ্কর মিশ্রিত হতো না। সকালটা একরকম কাটার পর বেলা বাড়লে আপাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম আমরা। ওখানে বিকেল পার। সন্ধ্যেতে আমাদের বাসায় নামিয়ে ইন্তেশার গেল আপার ওষুধ আনতে। আমি জোর করে ইউসাকেও পাঠিয়ে দিলাম ওর সাথে। বাইরে গেলে মনটা ভালো হবে। ওদের বিদায় দিয়ে আমি ফিরছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঠিক সেই দিনের মতোই প্রিমার সাথে দেখা হয়ে গেল আজ। আজ আমাদেরই ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিল প্রিমা। ওকে দেখে ভ্রু কুঁচকে গেল আমার। চট জলদি নিজেকে স্বাভাবিক করে সহাস্যে জিজ্ঞেস করলাম, তুমি? এতদিন পর? সব এগে প্রিমা মাথা নেড়ে ছুটে এসে আমার হাত চেপে ধরলো। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ও যেন একটু কাঁপছে। ওর হাতের তালু ঘেমে একাকার। আমি কোনো প্রশ্ন করব তার আগে ও গলা খাদে নামিয়ে যথাসম্ভব ফিসফিসিয়ে বলে উঠল, নীরদ, আজ আমি একটা কনফেশনের জন্য এসেছি। আমার এই কনফেশনটা শুধু তোমার সামনেই। তুমি জানতে চেয়েছিলে না ইন্তেসার ভাইয়ের প্রতি আমার কোনো অনুভূতি আছে কি না? হ্যাঁ আছে। অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ হিম। আর সব মেয়ের মতোই আমিও তাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলি। শুরুতে নর্মাল ক্রাশ ভেবেছিলাম, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে উপলব্ধি করেছি ওটা শুধুমাত্র পছন্দ নয়, এর চাইতে বেশি কিছু। বলতে বলতে আমায় জড়িয়ে ধরলো প্রিমা। ওর শরীরের কাঁপুনি যে বেড়ে গেছে স্পষ্ট টের পেলাম আমি। ও যেন আমাকে নিয়েই কাঁপছে। এদিকে আমার বাক শক্তিও কোথায় যেন হারিয়ে গেছে। মনে হচ্ছে কেউ শক্ত করে আমার গলাটা চেপে ধরে কথা বলা থামিয়ে দিয়েছে। মিনিট খানেক আমার গলা জড়িয়ে থেকে প্রিমাই বলে উঠল, আমি জানি না এই সিক্রেটটা কেন আজ তোমার সামনে এক্সপোজ করে দিলাম, কিন্তু এখন আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে কাটার মতো কিছু একটা বহুদিন থেকে গলার কাছে বিঁধেছিল। আজ এতদিন পর তা সরে গেল। একটা অদ্ভুত যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলল। আমি ওর দিকে তাকিয়ে আলতো হাসলাম। মনের শঙ্কা লুকিয়ে শুধালাম, এত যে ভালোবাসো কখনো জানিয়েছো তাকে? লজ্জায় রক্তিম হয়ে মাথা নিচু করে ফেললো প্রিমা। দুপাশে মাথা নেড়ে বোঝালো, জানায়নি তো জানাতে হবে না। কিভাবে জানবো? যদি রেগে যায়, বাড়ি ছেড়ে চলে যায়, ভয় করে আমার। ভালোবাসলে ভয় কিসের পাগল? ভালোবাসা তো ভয়কে জয় করতে শেখায়। আমি তো জানি না ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়। তুমি আমাকে হেল্প করবে নীরদ? কাতর হয়ে বলল প্রিমা। আমার ভেতরে প্রণয়িনী সত্তা চিৎকার করে বলে উঠতে চাইলো, না, হেল্প করবো না। পাগল মেয়ে, তুমি যাকে ভালোবেসে কাছে পেতে চাইছো সে বহু বছর আগে থেকেই আমার। সৃষ্টিকর্তার তরফ থেকে তাকে কেবল আমার জন্য লিখে দেওয়া হয়েছে। তার জন্ম হয়েছে কেবল নীরদের আকাশে ভালোবাসার রংধনু এঁকে দেওয়ার জন্য, অন্য কারো আকাশে নয়। সে কেবল আমার, এই নীরদের একার। কিন্তু প্রতিবারের মতো এবারও মনের কথা মনেই রয়ে গেল, বাইরে প্রকাশ পেলই না। প্রিমার কাঁধে ভরসার হাত রেখে আমি বললাম, করব, অবশ্যই করব।
আনন্দে আত্মহারা হয়ে প্রিমা আবারও জড়িয়ে ধরলো আমাকে, আর আমি আরও একবার আপন লড়াইয়ে নিজেকে হেরে যেতে দেখলাম। প্রিমা রোজ একবার করে বাড়ি আসছে আমাদের সাথে সময় কাটাতে, যদিও বা আমাদের সাথে সময় কাটানো ওর মুখ্য উদ্দেশ্য নয়, ও আসলে ইন্তিশারের সান্নিধ্য পাওয়ার চেষ্টায় এই বাড়ি আসছে, তা আমি বেশ ভালোই বুঝতে পারি। আমার কাছে আবার ইন্তিশারের পছন্দ অপছন্দের কথাও জিজ্ঞেস করে। আমি সোজা কথায় বলে দিই ওর সম্পর্কে জানি না। আসলে আমার খুব ঈর্ষা হয়, ঈর্ষায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাই আমি। একবার করে মনে হয় প্রিমাকেও উস্কেছি আমি, এখন যে সাফারিংটা হচ্ছে তার দায়ভার শুধুমাত্রই আমার। আরেকবার মনে হয় প্রিমাই তো ঠিক ইন্তিশারের জন্য, ওকে এই সংসারকে ভালোবেসে আগলে রাখার মতো মেয়ে প্রিমা। ইন্তিশার যেমনটা চায় ওরকম হতে পারবে মেয়েটা, বর পাগল। আমার আর ইন্তিশারের মিলন হওয়ার নয়। একটা সময় যখন ও আমাকে চেয়েছে তখন আমার মন ওকে চায়নি। মাঝখানে আমার জীবনে অন্য কেউ এসেছিল। আমাদের অতীতের স্মৃতিগুলোও সুখকর নয়। আমরা যদি এক হয়েও যাই তাহলে তিক্ত স্মৃতিগুলো হয়তো আরও বেশি তাড়া করে বেড়াবে আমাদের। মাওইমার চলে যাওয়া, ওদের আজকের পরিণতি সব তো আমার জন্যই। না আমি ওদের জীবনে আসতাম, না আমায় ভালোবাসতো, আর না আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো। কখনো এইসব মনে করেও যদি আমায় ঘৃণা করতে শুরু করে তখন আমি সইতে পারবো না। এর চেয়ে ভালো মুভ অন করুকো। আমি কেবল ওকে সুখী দেখতে চাই। দুর্ভাগ্য নিয়ে জন্ম আমার, আমার সাথে যেই জড়ায় তার জীবনেও দুর্ভাগ্যই নেমে আসে। অনেকটা সয়েছে ইন্তেশার, আর নয়। কি ভাবছিস বলতো বসে বসে? দুবার ডাকলাম শুনলি না? আপার মৃদু ধাক্কায় খেয়ালের সুতো কাটলো আমার। মাথা নেড়ে বললাম, ও কিছু না। কিছু না কি? ইদানিং মন কই থাকে তোর? যখনই দেখি উদাস হয়ে কিছু ভাবিস। কি ভাবিস আমাকেও একটু বল। কিছু ভাবি না আপা, মিছিমিছি চিন্তা করছো তুমি। তোকে কিন্তু আমার সুবিধা লাগছে না এখন। বাড়িওয়ালার মেয়েটা প্রতিদিন আমাদের বাড়ি আসে কেন? ওর মতলব কি? মতলব আবার কেমন শব্দ? ওই এমনিতেই আসে আমাদের সাথে গল্প করতে। আমি বিছানায় পড়ে থাকি বলে কি আমার চোখ কানও বন্ধ ভাবিস? ও ইন্তিশারের জন্য বাড়িতে আসে, তাই না? প্রত্যুত্তরে আমি চুপচাপ আপার দিকে তাকিয়ে রইলাম। আপা আমার হাতটা ধরে ঝাঁকালো আবার। কি রে বল? একটু দম নিয়ে আমি বললাম, হ্যাঁ। আর ওকে এতখানি সাহস তুই দিয়েছিস? কঠোর চোখে তাকিয়ে রইলো আপা, প্রশ্ন করলো। আমি মাথা নিচু করে হ্যাঁ বোধক উত্তর দিলাম। এতেই আপা ভীষণ রেগে সপাটে চড় মেরে বসলো আমার গালে। বাহু চেপে ধরে রাগে কাঁদতে কাঁদতে বলল, নিজের কপাল নিজেই কেন বারবার পোড়াস? যে সুখ চেঁচে পড়ে আসতে চাইছে তোর কাছে, তাকে বারবার ঠেলে দিচ্ছিস কেন পায়ে? আপা শান্ত হোক, তোর শরীর ভালো না, এভাবে চেঁচামেচি করবে না। এগিয়ে গিয়ে আপাকে শান্ত করতে চাইলাম আমি, কিন্তু ও ঝটকা বেড়ে আমার হাত সরিয়ে দিয়ে বলল, খবরদার ছবি না তুই আমাকে। এত স্বার্থপর হয়েছিস তুই? তোর কাছে কারো কথার মূল্য নেই? না শয্যাশায়ী বোনের, না আর কারোর। তোর কাছে তোর ইগোটাই বড়। আপার কথাগুলো সুচালো ফলার মতো ভেতরে ঢুকে আমায় ক্ষত বিক্ষত করতে শুরু করলো। আমি হাজার চেষ্টা করেও কেন যেন নিজেকে সামলাতে পারলাম না। উঠে দাঁড়িয়ে রাগের বশেই বলে ফেললাম, স্বার্থপরের মতো কে আচরণ করছে আপা, আমি নাকি তুমি? যখন সময় ছিল তখন তো আমার জন্য এইভাবে লড়াই করনি। যখন সময় ছিল তখন তো আমায় বলনি ইন্তিশার ডাকে সাড়া দে। তখন নিজের সবটা দিয়ে আমায় আটকেছো। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেকেন্ড উঠতে বসতে আমায় মনে করিয়ে দিয়েছে আমি ওই বাড়ির আশ্রিতা। তুমি নিজেও একটা সুযোগও ছাড়নি আমায় সেটা উপলব্ধি করানোর জন্য। আপা একদিন তুমিই কিন্তু আমার হৃদয় ইন্তিশারের প্রতি ভালোবাসার বীজটা অঙ্কুরিত হবার আগে বিনষ্ট করে দিয়েছিলে। তারপর অনেকটা সময় গড়িয়ে গেল, আজও কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? তখন আমি এক হেল্পলেস মেয়ে ছিলাম যার মাথা গোজবার ঠাঁই ছিল না, এবং আজও আমি একটা ব্লাডি হেল্পলেস মেয়ে যার মাথা গোজবার কোনো ঠাঁই নেই। তখন যে ভয়ে তুমি আমার ইন্তেশারের দিকে এগোতে দাওনি, আর সে ভয় কোথায় চলে গেল তোমার? সেদিনের আর আজকের পরিস্থিতির মধ্যে ভিন্নতাটা কোথায় বলো তো? সেদিন যেমন ইন্তেশারের ডাকে সাড়া দিলাম, লোকে আমায় লোভী দুশ্চরিত্রা মেয়ে বলতো, আজও তো বলবে। সেদিনেরটা অনুচিত হলে আজকেরটা অনুচিত নয় কেন? কিছুক্ষণ চুপ থেকে আমি আবারও বললাম, 4টা বছর কিন্তু কম নয় আপা। ভাগ্যের পরিহাসে আজকে ইন্তেশারদের এই অবস্থা, তার জন্য পরোক্ষভাবে দায়ী কিন্তু আমি। তুমি গ্যারান্টি দিতে পারো ভবিষ্যতে সংসার জীবনে ওর কখনো রিগ্রেট হবে না আমায় বিয়ে করে? আমার প্রতি কখনো ঘৃণা জন্মাবে না ওর? ভীষণ ভালোবাসার পর যদি ঘৃণার আঁচ ঢুকে যায় সম্পর্কের ভেতর, সেই সম্পর্কটা টেকে না আপা। আমার ভাগ্যে সুখ জিনিসটা লেখা নেই, তাহলে বৃথা এই জীবনে আরেকজনকে জড়ানো কেন? ইন্তেশারেরও প্রয়োজন মুভ অন করা, ওর তো সুখী হওয়ার অধিকার আছে বলো। বলতে বলতে আমি আবারও বসে পড়লাম আপার পাশে। আপা চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, কাঁদছেও না।
কতটা সময় তাকিয়ে থেকে আমার হাতটা টেনে নিল নিজের হাতের মুঠোয়, ক্ষীণ গলায় বলল, নিজেকে অপরাধী ভাবিস কেন বাবু? তোর কোনোই অপরাধ নেই এখানে। ইন্তিশারের এরকম অবস্থার জন্য তুই মোটেই দায়ী নোস। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা আমি করেছি। আমার প্রথম অপরাধ তোকে তখন থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে না শেখানো। দ্বিতীয় অপরাধ, তুই বারবার ওই বাড়িটা থেকে চলে যেতে চাইতি, সেই সময়গুলোতে তোর কথা না শুনে জোর করে আটকে রাখা। আর তৃতীয় অপরাধ, আব্বার লিখে দেওয়া সম্পত্তিগুলো বিক্রি করে সব টাকা এহতেশামের হাতে তুলে দেয়া। সেই দিন যদি আমি একটু সাহসে পরিচয় দেখাতাম তাহলে বোধ হয় এত সব হতো না। আসলে একটা সময় মানুষকে কিছুটা ছাড়ও দিতে হয়, পৃথিবীটাকে জানতে বুঝতে দিতে হয়, নইলে পারিপার্শ্বিকতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। তোকে বেঁধে রাখতে রাখতে বোধহয় নিজ হাতে তোকে পঙ্গুত্ব দিয়েছিলাম, তাই আজ এই অবস্থা। কথা বলার এক পর্যায়ে চোখ উপচে পানি পড়তে শুরু করলো আপার। ওর চোখের পানি দেখে আমার মনে অপরাধ বোধ জাগলো। এতগুলো কড়া কথা শোনানো উচিত হয়নি আমার। এতদিন সামলাতে পেরেছি নিজেকে, কিন্তু আজ কি হলো? এভাবে বেসামাল কেন হয়ে গেলাম? আপা আবারও বলল, আমার যে তোকে নিয়ে এখনো ভয় হয়। পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলি, আমার হাতে তো বেশি দিন সময় নেই। আমি চলে যাওয়ার পর তোর কি হবে? তোকে থিতু হতে দেখলে। কথা সম্পূর্ণ করলো না আপা। আমার নিজেকে আরো ছোট লাগতে লাগলো। মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বললাম, আমায় মাফ করে দাও আপা। রাগের মাথায় ভুলভাল বকে ফেলেছি আমি। কেন যে সামলাতে পারলাম না রাগটা। অপরাধী তো আমিও। যখন ফাইনালি কিছু করে দেখানোর সময় এলো তখনও তো পারলাম না। মিথ্যে আবেগে প্রশ্রয় দিয়ে আজ এই অবস্থা হলো। না না, তুই নিজেকে দোষারোপ করবি না। আমি আর জোর করবো না তোকে, তবে কিছু তো সিদ্ধান্ত নে জীবন নিয়ে। আমার পর কোথায় যাবি? এই প্রশ্নের উত্তরটা আমার কাছেও নেই। ওর পর কোথায় যাব? ইউসার দায়িত্ব নিতে চেয়েছিলাম, সেই বা কিভাবে নেব? এত সব ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যায় আমার। তখন ইন্তিশারের নাম মনে পড়ে, কিন্তু ও কি আমার সাথে সুখী হতে পারবে? লোভীদের মতো অসহায় অবস্থার সুযোগ নিচ্ছি না তো আমি? কোনো কিছু করেই ভাবনার তল খুঁজে পাই না। এভাবে কেটে যায় আরো কিছুটা সময়। এর মাঝে প্রিমার আচরণে ইন্তিশার আজ করে কিছু একটা। একদিন অফিস থেকে ফিরে আমার ঘরে আসে, ভ্রুকুচকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, প্রিমা মেয়েটা একটু বেশি ফ্রি হয়ে গেছে তোমার সাথে মনে হচ্ছে। সারাদিন দেখছি এ বাড়িতেই পড়ে থাকে, ঘটনা কি? ওর সুচালো দৃষ্টি আমার উপর পড়ার পর নিজেকে চোর চোর মনে হতে লাগলো আমার। আমি সরাসরি ওর চোখের দিকে তাকাতে পারি না। অন্যদিকে তাকিয়ে বলি, ঘটনা আবার কি? আমি সারাদিন একা একা থাকি, তাই ও আসে। তাই কি? তাছাড়া আর কি আজব? তোমার চোখের ভাষা আর মুখের ভাষা তো এক লাগছে না আমার। মাতব্বরি করে কিছু করার চেষ্টা করছো মনে হয়। কিসের মাতব্বরি? কিসে আবল তাবল বলছেন বলুন তো? শোনো নীরদ, নিজেকে যত চালাক ভাবো ততটা চালাক কিন্তু তুমি নও। সাবধানে, হ্যাঁ? আমার সাথে এসব নয়। নিজেকে পরিবর্তন করেছি বলে ভেবো না আগের অবস্থানে ফিরে যেতে পারবো না। তুমি আমার সাথে যেরকম আচরণ করবে আমার থেকে ফিডব্যাকও সেরকমই পাবে। উল্টাপাল্টা কিছু করার আগে মাথায় রাখবে এই ইন্তিসার একবার যা চেয়েছে তা যে কোনোভাবে হোক আদায় করে ছেড়েছে। আমি আপোষে তোমাকে চাইছি, তুমি ছিনিয়ে নিতে বাধ্য করবে না। অনেক হয়েছে লুকোচুরি, আজ সারাদিন বলে দিলাম। আমি ইন্তিসার কেবল একজনকে আপন করার পণ করেছি, সে হলো নীরদ। এবং আমি যা পণ করি তা সম্পূর্ণ করেই ছাড়ি। মানুষের জীবন নিয়ে ঠাট্টা তামাশা নয়। ঠাট্টা তামাশায় অনেকটা সময় কাটলো আমাদের মধ্যে, অন্য কাউকে জড়ানোর চেষ্টা করবে না। ভালোবাসি বলে সব অপরাধ মাফ, এমনটা কিন্তু নয়। ওয়ার্নিং দিয়ে গেলাম তোমাকে। আমাকে একটা কথার সুযোগ না দিয়ে গটগট করে বেরিয়ে গেল ইন্তিশার। আমার কানে ইন্তিশারে বলে যাওয়া কথাগুলো বাজতে লাগলো। ভালোবাসার কনফেশন অনেক আগে থেকে হয়ে আসছে, কিন্তু তাই এতটা তীব্রভাবে আমার মনটাকে কখনো ছুঁয়ে যায়নি যতটা আসছিল। এর কারণ কি আমিও মানুষটাকে ভালোবাসি বলে? একটুখানি মিঠেল ফাগুন হাওয়া যেন বয়ে গেল আমার সারা শরীর জুড়ে। ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নিলাম। সমস্ত দ্বিধা দূর করে ভেতরে প্রণয়িনী সত্তাকে জিতিয়ে দিলাম আমি সারা দেব ইন্তিশারের ডাকে। ওকে ভালোবাসতে গিয়ে যদি খারাপ কোনো তকমা লেগেও যায় তাহলেও আমার কোনো সমস্যা নেই। আমার কেবল ওকে পেলেই চলবে, ব্যাস। মানুষের পরিকল্পনা তো অনেক রকম সময় অনেক রকমই হয়ে থাকে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দেখা যায় কত সমস্যার সাথে লড়তে হচ্ছে।
আমি যখনই নিজেকে একটু গুছিয়ে নিতে যাই তখনই আমার অতীতে করে আসা কোনো একটা ভুল মাসুল গোনাতে ফিরে আসে। ইন্তেশার ওয়ার্নিং এর আগেই যে আমি আমাদের মধ্যে প্রিমাকে ঢুকিয়ে ফেলেছি এটা তো নিজেও উপলব্ধি করতে পারছিলাম আমি। তবে এটা উপলব্ধি করতে পারিনি যে একটা বাচ্চা মেয়েকে এইসবের মধ্যে ঢোকালে ওর ওপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। উপলব্ধি হলো একদম শেষে গিয়ে। প্রিমা তো জানাতেও চায়নি ইন্তেশারকে ওর মনের কথা, কিন্তু আমি যখন ওকে ভরসা দিলাম তখন সেও প্রস্তুতি নিয়ে ফেলো সব রকমের, এবং সময় সুযোগ করে একদিন ওর মনের ঝাঁপিটা খুলে বসলো ইন্তেশারের সামনে। খুব স্বাভাবিকভাবেই ইন্তেশার তাকে প্রত্যাখ্যান করলো। প্রিমা অভিমানী মেয়ে, প্রথমবার ভালোবেসে হৃদয় ভাঙার কষ্টটা সে সইতে পারলো না। আমার কাছেও এলো না তার কষ্টের কথা বলতে। কেন আসবে? তার এত বড় কষ্টের পেছনে বরাবর আমারও তো হাত আছে। আমি ভয় পেলাম মেয়েটা উল্টাপাল্টা কিছু না করে ফেলে আবার। যেতে চাইলাম ওর কাছে, কিন্তু ইন্তেশার আমাকে আটকে ফেললো। বললো একে একটু সময় দাও নিজেকে স্বাভাবিক করার। আমি সময় দিতে চাইলেও ও আমাদের সময় দিল না ক্ষমা চাইবার। একদিন রাত 1:30 কি 2 কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল। কান্নার উৎস আমাদেরই সদর দরজায় বুঝতে পেরে আটকে উঠলাম আমি। বেরোতে বেরোতে দেখি ইন্তেশা গিয়ে দরজা খুলে দিয়েছে। বেশি কিছু বুঝতে পারলাম না, তবে কান্নাকাটি যে করছে তাকে দেখতে পেলাম, প্রিমার মা। ওনাকে দেখে ভয়ে জমে গেলাম এক জায়গায়। ইন্তেশারকে কিছু বলা মাত্রই সে ছুটে গেল ওনার পিছু পিছু। আমি মূর্তির মতো ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অজানা আশঙ্কায় আমার বুক শুধু কাঁপতে লাগলো। এই মুহূর্তে আর কিছু জানা হলো না। চুপচাপ ইন্তেশারের জন্য অপেক্ষা করতে লাগলাম। ইন্তেশার ফিরল ফজরের আজানের একটু পর। ক্লান্ত অবসন্ন ওকে দেখে ছুটে গেলাম আমি। ভয়ার্ত গলায় জানতে চাইলাম কি হয়েছে। ও শান্ত দৃষ্টিতে তাকালো আমার দিকে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল,